জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় চাকা খুলে পড়ার পর ৭৫ আরোহী নিয়ে ঢাকায় নিরাপদে অবতরণ করেছে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজ। দুপুর ১টা ৩৫ কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইট BG-436 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথে বাম পাশের ল্যান্ডিং গিয়ারের চাকার সমস্যার পরিলক্ষিত হয়। বিষয়টি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। পরবর্তীতে ফ্লাইটটি 2টা 22 ঢাকায় নিরাপদে অবতরণ করে। বিমানটিতে ৭১ জন যাত্রী ছিলেন। যাত্রী ও ক্রুরা সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। শাহজালাল বিমানবন্দরে অন্যান্য বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-436 ফ্লাইটটি ৭১ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দেয়। তখন বাম পাশে ল্যান্ডিং এর একটি চাকা খুলে যাওয়ার সমস্যা পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে আমরা সিভিল এভিয়েশনের তরফ থেকে সকল প্রকার সতর্কতামূলক ইমার্জেন্সি অপারেশন এবং ল্যান্ডিং এর প্রিপারেশন নিয়ে রাখি। এরপরে 14টা 22 স্থানীয় সময় ঢাকায় নিরাপদে আলহামদুলিল্লাহ বিমানটি অবতরণ করে এবং যাত্রী ও ক্রুরা সকলেই সুস্থ নিরাপদ রয়েছে এবং এ সময় বিমানবন্দরের অন্যান্য সকল বিমান উড্ডয়ন এবং অবতরণও স্বাভাবিক রয়েছে। কক্সবাজার থেকে উড়ার সময় চাকা খুলে যাওয়া বিমানটি দুপুর 2টা 22 হযরত শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শাহজালাল থেকে সেখানকার বিস্তারিত খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, বিমানটির চাকা খুলে যাওয়া ও নিরাপদে অবতরণের বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ কি জানিয়েছে? সিউল, আজকে দুপুর 1টা 20 কক্সবাজার থেকে যে বিমানটি অর্থাৎ 171 জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের 4360 যে ফ্লাইটটি সেটি উড্ডয়নের পরেই কিন্তু যে চাকা, পিছনের যে চাকা সেটি খুলে যায় এবং পরবর্তীতে যে বিমানের যে পাইলট ছিল তিনি ঢাকার যে বিমানবন্দর সেখানে ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি অবগত করলে পরে পরবর্তীতে বিমানের যে কর্তৃপক্ষ আছেন অর্থাৎ ইঞ্জিনিয়ারিং টিম তারা এবং ফায়ার সার্ভিস সহ তারা সার্বিক সতর্কতা প্রস্তুতি নিয়ে রাখেন এবং আমরা যেমনটি জেনেছি পরবর্তীতে 2টা 22 বিমানটি কিন্তু ঢাকার যেই শাহজালাল বিমানবন্দর রয়েছে সেখানে অবতরণ করেন এবং এতে কিন্তু মূলত আসলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কোনো ধরনের সমস্যা হয়নি। তবে বিমান কর্তৃপক্ষ বলছেন যে আসলে বিমানটি উড্ডয়নের পরপরই যে পিছনের চাকাটি খুলে যায় এবং পরবর্তীতে তারা সব ধরনের সতর্কতামূলক কার্যক্রম তারা অবলম্বন করেন এবং যে কোনো দুর্ঘটনা এড়াতে তারা সব ধরনের সতর্কতা তারা অবলম্বন করেন এবং পরবর্তীতে বিমানটিতে আসলে ঢাকায় খুব নিরাপদে অবতরণ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা কিছুক্ষণ পূর্বে অর্থাৎ বিমানটি অবতরণের পরেই আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন আসলে তারা বিমানে উড্ডয়নকালে অর্থাৎ অবতরণের সময় তারা কিন্তু বিষয়টি জানতেন না, বিমানে থাকা অবস্থায় তারা বিষয়টি জানতেন না। পরবর্তীতে অবতরণের কিছুক্ষণ পূর্বে তাদেরকে জানানো হয় যে জরুরি অবতরণ করা হবে। এতে তারা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা বলেন এবং তারা মূলত যে বিমান কর্তৃপক্ষের গাফিলতিকেই তারা দায়ী করছেন। তবে আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে এই যে ঘটনা ল্যান্ডিং গিয়ারের যে সমস্যা, যান্ত্রিক সমস্যার কারণেই মূলত এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমাদেরকে বিমান কর্তৃপক্ষ জানিয়েছেন এবং আমাদেরকে জানিয়েছেন বলে আমাদেরকে বিমান কর্তৃপক্ষ এই ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে তারা ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটির তদন্ত সাপেক্ষে তারা ব্যবস্থা নেবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল সবশেষ। কক্সবাজার থেকে ওড়ার সময় চাকা খুলে যাওয়া বিমানটি নিরাপদে অবতরণ করে এবং সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। মানিক মিয়া এভিনিউয়ে প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী ও পেশাজীবী সংগঠনগুলোর আয়োজনে শুরু হয়েছে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি। নারীদের সম অধিকার প্রতিষ্ঠা এবং অবজ্ঞা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে এই কর্মসূচি থেকে। সেখানে যুক্ত আছেন সহকর্মী শাহাদাত অভ্র।
অভ্র কর্মসূচি থেকে কি দাবি জানাচ্ছেন অংশগ্রহণকারীরা? সিউল এই মুহূর্তে কিন্তু যেই মানিক মে এভিনিউ আছে সেখানে কিন্তু হচ্ছে নারীদের মোট 51টি সংগঠন মিলে তাদের মোর্চি যাত্রা সেটি কিন্তু শুরু করার অপেক্ষায় আছে। কিছুক্ষণ আগেই কিন্তু তাদের নানা ধরনের পরিবেশনা, তার সাথে সাথে ঘোষণাপত্রের মাধ্যমে তারা কিন্তু জানান দিয়েছে তাদের বিভিন্ন দাবি এবং তাদের পক্ষ থেকে নারীদের জন্য যেই ঘোষণাপত্রটি ছিল সেখানে কিন্তু নানা ধরনের চাওয়া পাওয়া ছিল। সেখানে কিন্তু বলা হয়েছে আসন্ন নির্বাচনে 33% নারী প্রার্থী দেওয়া প্রয়োজন এবং দেওয়ার দাবি জানিয়েছে প্রত্যেকটি দলের পক্ষ থেকে। এছাড়াও কিন্তু সরকারের নারী কমিশনের দাবিগুলো ভয় ভীতি এবং হুমকির মুখে সরকার পিছিয়ে যাচ্ছে এমন দাবি করে সেই তার বিপক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে যারা হুমকি ভয় ভীতি দেখাচ্ছে কিংবা নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তার পাশাপাশি নারীদের যৌন নিপীড়ন এবং নারী নির্যাতনের যেই ব্যাপারটি আছে সেই ব্যাপারেও কিন্তু জোর দাবি জানানো হয়েছে। বলা হচ্ছে যে কোনো মূল্যেই হোক এই যে নারীদের উপরে নানা ধরনের সহিংসতা সেটি কিন্তু অবশ্যই এর বিপক্ষে দাঁড়াতে হবে, এর প্রতিবাদ তারা জানিয়েছেন। এছাড়াও তারা বলেছেন যে নারী কমিশনের বিপক্ষে সরকারের পক্ষ থেকে যেটি নারী কমিশন গঠন করা হয়েছে তার বিপক্ষে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে, যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে সেই অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সরকারকে কিন্তু এই ধরনের কথাই জানান দিচ্ছেন। এছাড়াও বলা হচ্ছে যে কৃষি শ্রমিক যারা আছে নারী এবং তার পাশাপাশি নানা জায়গায় নারীদের যে বৈষম্য, কর্মক্ষেত্রে বৈষম্য এবং শ্রমজীবী নারীদের নানা ধরনের বৈষম্যের কথা কিন্তু উঠে এসেছে এই যাত্রা। এবং তারা বলছেন যে এই যে পুরো মোর্চি যাত্রা, এই যাত্রার মাধ্যমে প্রকাশ পাবে নানা ধরনের অসঙ্গতি এবং নারীদের উপর যে ধরনের নির্যাতন, অত্যাচার এবং নানা কর্মক্ষেত্রে অত্যাচার নির্যাতন সহ যে ধরনের সমস্যার সম্মুখীন হয় সব সমস্যা নিয়ে কিন্তু তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে এই যাত্রা কিন্তু তারা সফল করবেন এবং এই যাত্রার মাধ্যমে সরকার এবং নারীদের পাশে যে সবাই আছেন তারই একটি মেসেজ কিন্তু তারা দিতে চান, তারই একটি বার্তা তারা দিতে চান। তারা বলছেন যে এই পুরো আয়োজনের মাধ্যমে নারীদের সব ধরনের সমস্যার কথা তুলে ধরা হয়েছে, বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে নারীদের নির্যাতন এবং নারীদের যৌন নিপীড়ন, তার পাশাপাশি নারীদের অধিকার। আপনি জানেন যে কিছুদিন ধরেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় নানাভাবেই কিন্তু হচ্ছে জানান দেওয়া হয়েছে যে উত্তরাধিকার সূত্রে যে সম অধিকার সম্পত্তির ভাগের ব্যাপার, সেটির ব্যাপারে নানা ধরনের কথাবার্তা চলছে। সেই ব্যাপারেও কিন্তু এখান থেকে সম অধিকারের দাবি জানানো হয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে মোর্চি যাত্রার সর্বশেষ খবর। ধন্যবাদ অভ্র আমাদেরকে জানাচ্ছিলেন নারীটাকে মৈত্রী যাত্রার সর্বশেষ তথ্য। আবাসন সংকট সমাধান সহ 4 দফা দাবিতে টানা তৃতীয় দিন সড়কে অবস্থান করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার তাদের সাথে সংহতি জানালেন সাবেক শিক্ষার্থীরা। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বললেন, আন্দোলন দমনে সরকার কঠোর হলে রুখে দেওয়া হবে। চলছে গণ অনশন কর্মসূচিও। সকাল থেকেই দাবি আদায়ে স্লোগানে কাকরাইল এলাকা মুখর করে রাখেন শিক্ষার্থীরা। এদিন পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আন্দোলনে যোগ দেন সাবেক শিক্ষার্থীরাও। তারা বলেন, সরকারের পক্ষ থেকে দাবি আদায়ে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট বার্তা আসেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনড় থাকবেন বলেও জানান তারা। শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে অবস্থান থেকে এক চুলও সরবেন না তারা। সরকার কঠোর হওয়ার চেষ্টা করলে তা রুখে দেওয়ারও ঘোষণা দেন তারা। এ সময় জুমার নামাজের পর গণ অনশন শুরুর ঘোষণা দেন শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত। জগন্নাথ শিক্ষার্থীদের বিক্ষোভ ও গণ অনশন কর্মসূচির সবশেষ খবর জানাতে কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন তানজিম শাফিন। গণ অনশন
কর্মসূচি কতক্ষণ চলবে দাবি আদায়, আর কি বলছেন শিক্ষার্থীরা? দুপুর গড়িয়ে বিকেল হলো, সূর্য পশ্চিমে হেলে গেছে, তবে দাবি আদায়ের শক্ত অবস্থান থেকে এক বিন্দু নড়েননি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তো আমরা যেটা দেখতে পেয়েছি যে বাদ জুমা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা, বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা, এমনকি প্রাক্তন শিক্ষার্থীরা, শিক্ষক, অভিভাবকরা সকলেই ধীরে ধীরে জড়ো হতে থাকেন কাকরাইল মোড়ে। সেখান থেকে তারা ঠিক প্রধান উপদেষ্টার বাসভবন, রাষ্ট্রীয় তথ্য ভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন এবং আমরণ গণ অনশনে বসেছেন। তো সেই আমরণ গণ অনশনে আমরা দেখেছি যে 50-এর অধিক শিক্ষার্থী সেখানে বসেছেন। পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীরাও পাশাপাশি এখানে জড়ো হয়ে নানান স্লোগানে, গানে তারা জানান দিচ্ছেন যে তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করার নয়। তারা যেটি বলছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষাঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ, যেটি 2 দশক হলেও ধরে বিশ্ববিদ্যালয় এর আগে দীর্ঘদিন ধরে এটি কলেজ এবং স্নাতকোত্তর কলেজ হিসেবে ছিল। তো এই দীর্ঘ সময় ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা পড়াশোনা করেছেন তারা নানাবিধ বৈষম্যের শিকার হয়েছেন। বিশেষ করে তারা বলছেন আবাসনের কথাটি। আবাসন সমস্যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য সকল জানেন যে এখানে ছাত্রছাত্রী সবার জন্যই এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। যেহেতু সদরঘাটের যাওয়ার যেই পথগুলো রয়েছে সেগুলো বেশিরভাগ সময় যানজটে ঠাসা থাকে। তো শিক্ষা জীবন থেকে গুরুত্বপূর্ণ সময় তাদের ঢাকার রাজপথে চলে যায়, তারা সেটি বলছেন। পাশাপাশি শিক্ষার্থীরা বলছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য যে বাজেট বরাদ্দ রয়েছে সেখানে বারবার কাটছাট করা হয়। তাদের যেই প্রস্তাবিত বাজেট রয়েছে এই বাজেট থেকে যাতে কোনোভাবেই এবছরের কাটছাট না করা হয় সেই দাবিটিও তারা জানিয়েছেন। পাশাপাশি এখানে আমরা দেখেছি যে শিক্ষক, অভিভাবকরা উপস্থিত হয়েছেন শিক্ষার্থীদের এই আন্দোলনের সমর্থন দিয়ে। তারা বলছেন যে শিক্ষার্থীদের যেই সম্ভাবনা রয়েছে তার বিকাশের জন্য তাদের একটি মসৃণ শিক্ষাঙ্গনে যাতায়াত এবং পাশাপাশি তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয়তা আছে। তো সেখান থেকে শুরু করে আমরা দেখছি যে টানা 3য় দিনের মতো নানা বাধার মুখেও এই বিক্ষোভ চলছে। তো আজকে সবশেষ যেই অবস্থানটি তারা নিয়েছেন সেটি হলো গণ অনশন কর্মসূচি। প্রধান উপদেষ্টার বাসভবন, রাষ্ট্রীয় তথ্য ভবন যমুনার ঠিক প্রবেশ পথেই এই গণ অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 50-এর অধিক শিক্ষার্থী। তো তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত, 4 দফা দাবি না মানিয়ে নেওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন এবং তাদের এই অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। সিওল। শাফিন আমাদের জানাচ্ছিলেন জগন্নাথ শিক্ষার্থীদের যে কর্মসূচি তার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি পালন করে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে শাহবাগ থানার পুলিশের সঙ্গে প্রায় ঘণ্টা খানেকের বৈঠক শেষে জানান আসামিদের গ্রেপ্তারের বিষয়ে অচিরেই দৃশ্যমান অগ্রগতির আশা করছেন তারা। দুপুরে থানা ঘেরাও কর্মসূচিতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সকল বিভাগবর্ষের শিক্ষার্থীরা ছাড়াও ওই ইনস্টিটিউটের শিক্ষকরাও উপস্থিত আছেন। এ সময় তারা ঢাবি ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারাকে শাহবাগ থানার ব্যর্থতা হিসাবে উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন। এছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে 10-12 জন জড়িত থাকলেও মাত্র 3 জনকে গ্রেপ্তার করাকে লোক দেখানো বলে উল্লেখ করেন আন্দোলনকারীরা। যে থানা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে সেই থানা যদি নিরাপত্তা দিতে না পারে সেই থানার কোনো প্রয়োজন নেই। আমরা স্পষ্ট বলে দিচ্ছি 48 ঘন্টার মধ্যে যদি সাম্য হত্যার সাথে যে 12 জন জড়িত এবং এই 12 জনকে যারা লালন পালন করেছে এবং যে পুলিশকে পুরস্কৃত করে এই হত্যার কাণ্ডকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সকলকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। আমাদের শিক্ষার্থী বন্ধুদের বক্তব্য ছিল 48 ঘন্টার মধ্যেই আমরা দৃশ্যমান মানে একটা উন্নতি অগ্রগতি দেখতে চাই এবং তারা ফাইনালি যে কথাটি বলেছেন যে তারা কাজ অনেকটাই এগিয়ে নিয়েছেন। তাদের তদন্তের স্বার্থে তারা অনেক কিছুই হয়তো ডিসক্লোজ করতে চাননি। বিএনপির চেয়ে ভালো সংস্কার প্রস্তাব এখনও কোনো রাজনৈতিক দল দেয়নি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রেস ক্লাবে লেবার পার্টির আলোচনা সভায় কথা বলেন তিনি। এছাড়াও দলগুলো যেসব সংস্কারে একমত হয়েছে তা
জুনের মধ্যে একত্রিত করে প্রকাশ করে ডিসেম্বরে নির্বাচন দেওয়ারও আহ্বান জানান জয়নুল আবেদিন। আরও বলেন, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই, করিডোর নিয়ে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়। এই সরকারের দায়িত্ব দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন দেয়া বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আমরা যে প্রস্তাব করেছি এর বাইরে কোনো সংস্কার প্রস্তাব এই সরকার উত্থাপন করে নাই। এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দল এমন কোনো সংস্কার প্রস্তাব উত্থাপন করে নাই যা এর সঙ্গে সাংঘর্ষিক। এবং এই সংস্কার প্রস্তাব উত্থাপনের সময় আমরা বলেছিলাম যে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে যদি কারো এর চেয়ে ভালো কোনো প্রস্তাব থাকে আমরা সেই প্রস্তাব সাদরে গ্রহণ করব। কাজে নতুন কোনো প্রস্তাব তো আমাদের এই প্রস্তাবের বিরুদ্ধে না, পরিপূরক। কাজে সংস্কারের বিষয়ে বিএনপির চেয়ে অগ্রণী ভূমিকা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল, আর কোনো শক্তি উপস্থাপন করে নাই। কারের কাছে কারা গুনগুন করছেন, কি পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায়, কি করিডোর, কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না। আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারা ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। এসব করে কোনো দেশে লাভ হবে। বিচার, সংস্কার ও নির্বাচন একসাথে চলতে হবে, তা না হলে দেশের জনগণের সরকারকে মেনে নেবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের 50 বছর উপলক্ষে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বিচার, নির্বাচন, সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপের দেয়ারও আহ্বান জানান। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে তা মেনে নিতে সরকার পক্ষকে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার আহ্বানও জানান সাকি। এ সময় তিনি ফারাক্কা লং মার্চের প্রধান নেতৃত্বদানকারী মাওলানা ভাসানী সম্পর্কে বলেন, তার সংগ্রাম থেকে এখনও অনুপ্রেরণা পাওয়া যায়, যার ফলাফল 24-এর ছাত্র আন্দোলন। মানুষ বিচার চায়, মানুষ সংস্কার চায়, মানুষ নির্বাচন চায়, এবং এই তিনটা জিনিসকে একসাথে চালিয়ে নিন। সমস্ত রাজনৈতিক পক্ষের সাথে আরো নিবিড় আলোচনা করুন এবং ইতিমধ্যে যতগুলো সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাগুলোকে দ্রুত সমাধান করে আজকে জনগণের যে ঐক্য, সেই ঐক্যকে ফিরিয়ে আনুন। ডক্টর আ.জ.ম ওবায়দুল্লাহ এদেশে সুস্থ ধারার সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনের অনন্য দিকপাল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে বেইলি রোডের গার্লস গাইড অ্যাসোসিয়েশন মিলনায়তনে স্মরণ সভায় একথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, ডক্টর আ.জ.ম ওবায়দুল্লাহ শিক্ষাজীবন থেকেই সফল সংগঠক ও আদর্শিক সাহিত্য সংস্কৃতি প্রচারে নিরলস পরিশ্রম করেছেন। তিনি ছিলেন একাধারে লেখক, গীতিকার, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠক, শিক্ষাবিদ, মোটিভেশনাল স্পিকার ও বহু ভাষাবিদ। আমি আমার এলাকার যিনি তোমাদেরকে মৌত এবং হায়াতের নিয়ামত দান করেছেন, যেন যখনই প্রয়োজন হতো বলতাম যে আগামী অমুক তারিখ আপনাকে অমুক দেশে এতটুকুন সময়ের জন্য যেতে হবে। কখনোই একটিবারের জন্য বলেননি আমার তো অন্য একটা অ্যাসাইনমেন্ট আছে। কাবিলতু একমাত্র ব্যক্তি যাদেরকে আমি বিদেশে পাঠিয়েছি, ফিরে এসে তার সফরের একটা ব্রিফ রিপোর্ট লিখিত আমাকে দিতে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ হচ্ছে আজ। গুলিস্তানের আবরার ফহাদ এভিনিউতে আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা সরকারকে দাবি জানাবো একটি সঠিক সুষ্ঠু সমাধানের মাধ্যমে আমাদের এবং এই ভাইরা বোনেরা যারা রাস্তায় বসে আছে তাদেরকে আপনারা মুক্তি দিন। দীর্ঘদিন ধরে জগন্নাথ ভার্সিটি একটি স্বৈরতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে না তাদের শিক্ষা ব্যবস্থা উন্নীত হয়েছে, না তাদের আবাসন ব্যবস্থা। বর্তমানে যে বাংলাদেশের বিভিন্ন কলেজগুলো রয়েছে
সেগুলোকে জগন্নাথ ভার্সিটি থেকে অনেকাংশ উন্নীত করা হয়েছে, কিন্তু জগন্নাথ ভার্সিটি তাদের যে ঐতিহাসিক যে লজিক্যাল দাবি, আমরা সেটাকে সমর্থন করি এবং আমরা সরকারকে দাবি জানাচ্ছি যে আপনারা দ্রুত গতিতে এই সমস্যার সমাধান করুন, না হলে ছাত্র জনতার দাবির মুখে আপনাদের কি হবে সেই সিকিউরিটি আমরা দিতে পারি না। আজকে ঢাকা শহরে আমাদের মা বোনদের আরেকটি ঐতিহাসিক জমায়েত হচ্ছে, আমরা তাদের প্রতি সংহতি প্রকাশ করছি, কারণ আমাদের মা বোনদের যে ঐতিহাসিক দায় এবং দরদ রয়েছে বাংলাদেশের প্রতি, তা আমরা অস্বীকার করতে পারবো না। ঐতিহাসিক সেই গণ অভ্যুত্থানের মাসে আমারও একটি সন্তান হয়েছিল। আমি বুঝি একজন নারী কিসের মধ্য দিয়ে যেতে হয়। এই বাংলাদেশ রাষ্ট্রে তাদেরকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের কোনো আশা আমরা দেখতে পারি না। আমাদের যারা ইসলামিক ভাইরা রয়েছেন, গত 53 বছরে ইসলাম বলে ওয়ার অ্যান্ড টেররের কথা বলে তাদের উপরে অমানবিক অত্যাচার চালানো হয়েছে। গত 53 বছরে এই বাংলাদেশে দাড়ি টুপি পড়ার কারণে, টাকনুর উপরে প্যান্ট পড়ার কারণে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এই পল্টন ময়দান থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে কুকুরের মতো বিভিন্ন জায়গায় মানুষকে পিটিয়েছিল। আমরা 24-এ আমাদের আলেম ভাইরা আমাদের সামনে অংশগ্রহণ করেছিল, তারা সাপ্লায় নিগৃহীত হয়েছিল, বাইতুল মুকাররম মসজিদে হামলা হয়েছিল, বিভিন্ন জায়গায় তাদের দাঁড়ি ধরে টান দিয়েছিল। এই ছাত্র যুব ভাইরা যখন রাজপথে নেমে এসেছিল, আলেম ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নেমে এসেছিল। আমরা একটি স্বৈরতান্ত্রিক কাঠামো থেকে মুক্তি পেয়েছি, কিন্তু ভবিষ্যৎ পথযাত্রায় আমাদের সেই মর্যাদাকর একটি বাংলাদেশ প্রতিষ্ঠায় আলেম ভাইদের অবদান ছিল। আলেমদের অবদান 47-এ ছিল, আলেমদের অবদান মুক্তিযুদ্ধে ছিল, আলেমদের অবদান 75 পরবর্তী ছিল, আলেমদের অবদান 90-তে ছিল, আলেমদের অবদান 24-এও ছিল। আগামীর বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই বাংলাদেশের একটি ব্যাকবন হিসাবে আলেম সমাজও কাজ করে যাবে ইনশাআল্লাহ। আমরা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে 750 জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইনের তৎপরতা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা। মধ্যরাত থেকে পুশ ইন রোধে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। এছাড়া স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছেন সীমান্ত এলাকায়। বিজিবি জানায়, বিজয়নগরের নলঘরিয়া ও নোয়াবাদী সীমান্ত দিয়ে পুশ ইন চেষ্টার খবর পায় বিজিবি। বিএসএফ সদস্যরা পুশ ইনের জন্য আগরতলা সীমান্তে ভারতীয় নাগরিকদের এনে জড়ো করে। তবে পুশ ইনের বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের আগে সতর্ক করে বিজিবি। এর পরিপ্রেক্ষিতে মাইকিং করে গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে একত্রিত হন সীমান্তে। পাশাপাশি টহল জোরদার করে বিজিবি। ফলে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিত প্রচেষ্টায় বিএসএফের অবৈধ পুশ ইনের পরিকল্পনা ভেস্তে যায়। এ নিয়ে বিস্তারিত জানাতে বিজয়নগর সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, বিএসএফ এর পুশ ইনের চেষ্টা প্রতিহত করতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, বর্তমান পরিস্থিতি কেমন আমাদের জানাবেন। সিওল, বিজয়নগরের পরিস্থিতি, সীমান্ত পরিস্থিতি এখন একেবারে শান্ত বলা যেতে পারে। আজকে সকাল থেকে আমরা এই সীমান্ত এলাকায় ঘুরছি, আমরা দেখছি যে বিজিবির যে স্বাভাবিক যে টহল কার্যক্রম সেটি কিন্তু চলছে। কোনো ধরনের উত্তপ্ত, অর্থাৎ গতকাল এই যে পুশিন যেই অপচেষ্টা যেটি আসলে করার কথা ছিল বিএসএফ এর তরফ থেকে, সেটি আসলে স্থানীয় জনতার সাথে নিয়ে কিন্তু বিজিবি সেটিকে ঢুকে দিয়েছে এবং তার ফলে কিন্তু গতকাল রাত থেকে যে একটি উত্তপ্ত পরিস্থিতি ছিল সেটি কিন্তু আজকে সকাল থেকে কিন্তু একেবারে নেই বলা যেতে পারে। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে একেবারে পরিস্থিতি একেবারে শান্ত। বিজিবি সদস্যরা কিন্তু তাদের যে স্বাভাবিক যে টহল কার্যক্রম সেটি কিন্তু এখন পরিচালনা করছে। তবে বিজিবির 25 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলছেন যে তারা যেহেতু একটি পুশিন একটি চেষ্টার কথা তারা গতকাল থেকে তারা শুনছেন, তবে তারা সেজন্য তার সতর্কতা হিসেবে কিন্তু তারা এই নলঘরিয়া এবং নোয়াবাদী সহ আশপাশের যেসব সীমান্ত আছে, অর্থাৎ 25 ব্যাটালিয়নের অধীনে যে 31 কিলোমিটার সীমান্ত রয়েছে সেই সীমান্ত এলাকাগুলোতে কিন্তু তাদের যে স্বাভাবিক যে টহল কার্যক্রম সেটি অনেকাংশে কিন্তু জোরদার করা হয়েছে। এবং এছাড়া এই পুশিন ছাড়াও কিন্তু কোনো ধরনের মাদক
একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এই পুশিনের চেষ্টার খবরটি কিন্তু বেশ কিছুদিন আগেও কিন্তু আমরা শুনেছিলাম, অর্থাৎ আখাউড়া আর পার্শ্ববর্তী যেই কক্সবাজার সীমান্ত আছে সেখানকার বেশ কয়েকটি সীমান্ত এলাকা কিন্তু ঝুঁকিপূর্ণ, সেটি আবার বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধীনে। আমরা সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই যে এখনকার যে উদ্ভূত যে পরিস্থিতি যেটি চলছে সীমান্তবর্তী এলাকাতে, এই পরিস্থিতিতে যেন কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা না ঘটে, অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটি এড়াতে তারা কিন্তু সীমান্তে বেশ তৎপর রয়েছেন। এবং তারা এই ২৫ ব্যাটালিয়নের অধীনে যে ৩১ কিলোমিটার সীমান্ত এবং ৬০-এর অধীনে যেই ৪২ কিলোমিটার সীমান্ত রয়েছে, সেই সীমান্ত এলাকা দিয়ে কিন্তু কোনো ধরনের অবৈধ পুশিন কিন্তু তারা কিন্তু করতে দেবে না। সেজন্য তারা যেই টহল কার্যক্রম যেটি জোরদার সেটি কিন্তু তারা করছেন। এছাড়া গোয়েন্দা নজরদারি কিন্তু তারা বাড়িয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ। তো সিউল, আমার কাছে এই ছিল এখানকার থেকে এই সীমান্ত পরিস্থিতির সবশেষ তথ্য। সহকর্মী আজিজুল সঞ্চয় বিএসএফ এর পুশিনের চেষ্টা প্রতিহততে যে বিজিবির অবস্থান ছিল সেটি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন। পাবনার আটঘরিয়ার কলেজ কমিটি নিয়ে জামায়াত বিএনপি সংঘর্ষের জেরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জামায়াতের নেতাকর্মীরা। অন্যদিকে বিকেলে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে উপজেলা বিএনপির। গতকাল পাবনার আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি কলেজের পূর্ণাঙ্গ কমিটির অভিভাবক সদস্য পদের মনোনয়ন ফর্ম নিয়ে বিএনপি ও জামায়াতের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি কলেজের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বৃহস্পতিবার সকালে ফর্ম বিতরণ করা হয়। এই সময় জামায়াত ও বিএনপির মধ্যে মনোনয়ন ফর্ম তোলা নিয়ে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এ সময় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা স্থানীয় বাজারে জড়ো হয়ে মিছিল নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়। এতে বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরাও এক হয়ে উপজেলা জামায়াতের কার্যালয়ে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষ হয়। তথ্য উপদেষ্টার দিকে পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় একজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার পরিচয় কি জানা গেছে, আর এরপর কি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মনে করছেন? সিউল, আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে গত বুধবার তথ্য উপদেষ্টার মাথার উপরে বোতল ছুঁড়ে মারার ঘটনায় একজনকে ডিবিতে জিজ্ঞাসাবাদ করার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। একই সাথে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে অভিভাবকের কাছে হস্তান্তর করার ব্যাপারও ডিএমপির মিডিয়া কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কাকে ধরে নিয়ে আসা হয়েছে বা কাকে জিজ্ঞাসাবাদের জন্য এখানে নিয়ে আসা হয়েছে এ ব্যাপারে সুস্পষ্ট কোনো বার্তা আমরা এখন পাইনি। তবে আমরা অপেক্ষা করছি যে কখন নাগাদ তাকে এখান থেকে বের করা হয়, বা আমরা চেষ্টা করব তার সাথে পুরোপুরি এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলতে। আপনি জানেন যে গত বুধবার যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দফা দাবি নিয়ে যখন কাকরাইল মোড়ে তারা অবস্থান কর্মসূচি পালন করছিল, তখন কিন্তু তাদের সাথে আলোচনা করতে তথ্য উপদেষ্টা যান এবং সেখানকার শিক্ষক সহ শিক্ষার্থীদের সাথে আলোচনার পর একটা মিটিংয়ের পরে যখন সংবাদ সম্মেলনে দাঁড়ান, তখন কিন্তু এই ঘটনাটি ঘটে এবং সেই সাথে কিন্তু সেখান থেকে তিনি দ্রুতই কথা না বলে কিন্তু সেখান থেকে চলে যান তথ্য উপদেষ্টা। এর পরে কিন্তু ১৫-২০ মিনিট পরে কিন্তু তিনি আবারও সাংবাদিকদের সাথে কথা বলেন। তখন কিন্তু তার উপর যে হামলার ঘটনা, তার উপরে বোতল নিক্ষেপের ঘটনায় কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও যদি আমি বলি, গতকালকে কিন্তু তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু তিনি তার বিষয়ে তার সাথে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং সে বিষয়ে কিন্তু বলেছেন যে কী কারণে তার উপর এমন হামলা হয়েছে, কী কারণে তার উপর বোতল নিক্ষেপ হয়েছে, এই বিষয়টা প্রশাসন দেখবে বলে কিন্তু তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছে। তো এখন পর্যন্ত আমরা যে মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে আছি, আমরা সেই তথ্য পাওয়ার সাথে সাথেই কিন্তু আমরা এখানে চলে এসেছি। আমরা এখন পর্যন্ত অপেক্ষা করছি। আমি ছাড়াও অনেক মিডিয়া এখানে আছেন, তারা কিন্তু অপেক্ষা করছেন কখন নাগাদ এই যাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়েছে তাকে বের করা হবে। এবং একই সাথে আমরা চেষ্টা করব এই বিষয়ে বিস্তারিত জানতে। তবে আমরা আসার পর এখন পর্যন্ত কাকে ধরে নেওয়া হয়েছে বা কাকে জিজ্ঞাসাবাদে করার জন্য আনা হয়েছে এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত ডিবি পক্ষ থেকেও বা ডিএমপির পক্ষ থেকেও কিন্তু নির্দিষ্ট করে কোনো রকম বার্তা আমরা পাইনি। তো সিউল, ডিবি কার্যালয় থেকে এই ছিল সবশেষ আমার কাছে। তথ্য উপদেষ্টার গায়ে বোতল মারায় একজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সানি মৃধা। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে পর্যটন হলিডে কমপ্লেক্সে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স অ্যান্ড কার্নিভাল। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। সেখানে কতজন গবেষক অংশ নিয়েছেন?
সিভিল বলে রাখি, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো 3 দিন ব্যাপী আন্তর্জাতিক বায়ো সায়েন্স কনফারেন্স এবং কার্নিভাল শুরু হয়েছে। এটি আজকে দুপুর 2:30 থেকে। এই কার্নিভালে উদ্বোধন করেছেন রাঙ্গামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর আতিউর রহমান, এবং এখানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। একটুখানি বলে রাখি, এই মূলত এই আয়োজনের প্রতিপাদ্য ধরা হয়েছে বায়ো সায়েন্স কনফারেন্সে। সেটি আসলে তারা যেটি বলছেন যে এই রাঙ্গামাটির প্রথমবারের মতো এই বায়ো সায়েন্সের প্রতিপাদ্য ধরা হয়েছে বায়ো সায়েন্স বা বায়ো সিকিউরিটি উদ্ভাবন ও সহযোগিতা। এটি একটি টেকসই স্বাস্থ্যসেবা কৃষি দৃষ্টিকোণে অনুসন্ধান। মূলত এই আয়োজনে 350-এর বেশি দেশি বিদেশি গবেষক এখানে অংশ নিয়েছেন, যারা দুপুর থেকেই মূলত এই আয়োজনটিতে একেবারে অংশগ্রহণ করেছেন। তারা বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন করছেন। আমরা একটু আগে যেটি দেখেছি যে চা বিরতি দিয়েছে, এরপরেই মূলত আবার দ্বিতীয় দফার যে অনুষ্ঠানটি শুরু হবে। আমরা কিন্তু বলে রাখি যে পার্বত্য চট্টগ্রামের যে জীবনধারা, একই সঙ্গে দেশের যে জীবনধারা, এই দুটি জীবনধারার সঙ্গে সম্মিলন করেই মূলত এই যে টেকসই স্বাস্থ্যসেবা এবং কৃষি দৃষ্টিকোণ থেকে যে উদ্ভাবনের যে মাত্রা, সেটি আসলে কি পরিমাণ দেশব্যাপী ছড়িয়ে দেওয়া যায় এবং সেটি আসলে কতটা কার্যকরী ভাবে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ সরকার নিতে পারে। সরকারের উপর এক ধরনের বলা চলে যে চাপ তৈরি করার জন্যই মূলত এই আয়োজনটি কাজ করবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। একটুখানি বলে রাখি, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2014 সালে শুরু হয়েছে। বিগত 11 বছরের মধ্যে এই প্রথমবারের মতো এই ধরনের একটি বড় পরিসরের আয়োজন তারা করতে পেরেছেন। তাদের এই উদ্দেশ্যের বাইরেও আরেকটি উদ্দেশ্য রয়েছে। এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি দেশব্যাপী সেভাবে আলোচিত নয়, পরিচিত নয়। মূলত পরিচয় বাড়ানোর জন্য এই অনুষ্ঠানটি কার্যকরী হবে বলে এই ভিসি ডক্টর আতিউর রহমান প্রত্যাশা করেছেন। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। শিউল। রাঙ্গামাটি থেকে বিস্তারিত জানছিলাম আন্তর্জাতিক বায়ো সায়েন্স কনফারেন্স অ্যান্ড কার্নিভালের খবর। বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচিতে হামলার ঘটনায় প্রতিবাদী সমাবেশ করেছে উদীচী শিল্পগোষ্ঠী। সকালে পল্টনের সত্যেন সেন চত্বরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এ সময় আরও কয়েকটি প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করা হয়। পরে সমাবেশে বগুড়ায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ব্যানারে হামলা ভাঙচুরের ঘটনার নিন্দা জানান বক্তারা। বলেন, 5 আগস্টের পর থেকে একটি কুচক্রী মহল বাংলাদেশের সত্তার উপর আঘাত হানতে এমন কাণ্ড ঘটিয়ে চলছে। এ সময় অতি দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা। জাতীয় সঙ্গীত বদলাতে হবে, জাতীয় সঙ্গীত মানি না, এগুলো খুবই অপ্রত্যাশিত আমাদের জন্য। জাতীয় সঙ্গীত বাংলার কথা বলে, জাতীয় সঙ্গীতকে তারা রুখে দিলে তারা বাঙালিদের বিরুদ্ধে তারা অস্ত্র তুলছে, এটা হতে পারে না। আমরা উদীচী অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, গণমানুষের বিরুদ্ধে কথা বলি, আমাদের লড়াই অব্যাহত থাকবে, জারি থাকবে। জাতীয় সঙ্গীত কিভাবে ভারতের দালালি হতে পারে যারা জাতীয় সঙ্গীত করে, এই প্রশ্নটি আজকে করতে হবে এবং সারা বাংলাদেশের মানুষ ঘৃণার সঙ্গে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রে দেশভিত্তিক কার্যক্রমের আওতায় বরিশাল মহানগরের স্কুল পর্যায়ের বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে বরিশাল ব্যাপটিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়ে এই উৎসবের আয়োজন করা হয়। 2024 শিক্ষাবর্ষে বরিশাল মহানগরের 47টি স্কুলের প্রায় 5600 ছাত্রছাত্রী বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণ করে। এর মধ্যে লটারির মাধ্যমে 7 জনকে দেয়া হয়েছে সেরা পাঠকের পুরস্কার। আর 36টি স্কুলের 2411 জন সরাসরি মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করেন। বই পড়ার এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থীরা। এছাড়া এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে ভূমিকা রাখবে বলে মনে করেন অভিভাবকরা। আয়োজকরা বলছেন, শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করে তুলতে আয়োজন অব্যাহত থাকবে। অবৈধ বিদেশিদের সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে জেল বা বিচারের মুখোমুখি হওয়া ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ পাবেন অবৈধ প্রবাসীরা। তবে অপরাধের ধরন অনুযায়ী গুনতে হবে 300 থেকে 500 রিঙ্গিত জরিমানা। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। চলতি মাসের 19 তারিখ থেকে শুরু হয়ে এ সুযোগ থাকবে
2026 সালের 30 এপ্রিল পর্যন্ত। তবে এ ধরনের কর্মসূচিতে নিবন্ধন করেও যারা মালয়েশিয়া ত্যাগ করেননি তারা এই সুযোগ পাবেন না বলেও জানানো হয়েছে। Semua agensi kawaselia termasuklah Jabatan Peguam Negara dengan keputusan untuk kita lanjutkan pelaksanaan program repatriasi migran bermula 19 Mei hingga 30 April tahun 2026. 19 Mei 2025 গাজায় একদিনে কমপক্ষে 139 জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার ভোর থেকে উপত্যকা জুড়ে বিরামহীনভাবে চালানো হয় হত্যাযজ্ঞ। প্রত্যক্ষদর্শীরা জানান, জাবালিয়া শরণার্থী শিবিরের আল তওবা মেডিকেল ক্লিনিক ছিন্ন ভিন্ন করে দেওয়া হয় হামলায়। প্রাণ যায় শিশুসহ 13 জনের। স্থল অভিযানের পাশাপাশি উত্তর থেকে শুরু করে দক্ষিণাঞ্চল পর্যন্ত পুরো উপত্যকায় বিমান হামলা চলে রাতভর। অবরুদ্ধ পশ্চিম তীরেও এদিন ফিলিস্তিনি পতাকা যানবাহন পুড়িয়ে দেয় ইসরায়েলি দখলদাররা। যুদ্ধ কবলিত উপত্যকায় অনাহারেও মরছে মানুষ। এ অবস্থায় ত্রাণ প্রবেশ করতে দিতে 2.5 মাসের অবরোধ শিথিলে ইসরায়েলকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন সিনেটররা। সংযুক্ত আরব আমিরাত সফরে 20,000 কোটি ডলারের চুক্তি নিশ্চিত করে দেশে ফিরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বোয়িং ও জিই অ্যারোস্পেসের 28টি বিমান কিনতে যুক্তরাষ্ট্রে 1,450 কোটি ডলার বিনিয়োগ করবে ইতিহাদ এয়ারওয়েজ। বর্তমানে প্রায় 100 উড়োজাহাজের বহর রয়েছে ইতিহাদে। 2030 সালের মধ্যে এ সংখ্যা 170-এ নিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি। এছাড়া একটি প্রযুক্তিভিত্তিক কর্ম পরিকল্পনাও চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র ও আরব আমিরাত। এর মাধ্যমে ওয়াশিংটনের কাছ থেকে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ নিতে পারবে আবুধাবি। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলার অনাপত্তিপত্র পেয়েছেন মুস্তাফিজুর রহমান। 17 মে আমিরাতের বিপক্ষে প্রথম টি20 ম্যাচ শেষেই দিল্লি ক্যাপিটালস দলে যোগ দিবেন তিনি। শুক্রবার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ক্রিকেট অপারেশন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী মুস্তাফিজকে 18 থেকে 24 মে আইপিএলের জন্য এনওসি দেওয়া হয়েছে। এক সপ্তাহ বিরতির পর শুরু হতে যাওয়া আইপিএলে দিল্লির ব্যাটার জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক ভারতে না আসতে চাওয়ায় বদলি হিসাবে মুস্তাফিজকে বেছে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। তাদের প্রথম ম্যাচ আগামী 18 মে ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিপক্ষে। সব ঠিক থাকলে সেই ম্যাচেই দেখা যেতে পারে ফিজকে। 11 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ আছে অক্ষয় প্যাটেলের দল। শেষ 3 ম্যাচের 2টিতে জিতলেও প্লে অফে ওঠার সম্ভাবনা আছে তাদের। মেগা নিলামে অবিক্রিত থাকা কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।